চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো কাউকে দেখেনি। তবে একটু পরে রুমে কারোর উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল ঠোঁট উল্টে। কান্নার কারণে কথাও বলতে পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাস না বোন, আমিও আছি। রুবাবও বসলো, সেও ভ্রু কুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, আমাকে বল। শীতল বলল, শুদ্ধ ভাই। তাকে কথা বলতে না দিয়ে সায়ন বলল, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। শীতল বলল, রেগে আছে খুব। সায়ন বলল, রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দেই একটা, তুই করিস আরেকটা। শীতল বলল, তোমার কথা মতোই তো কানে 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। একথা শুনে সায়ন ভ্রু কুঁচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি দিল কে? সে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি, আবার বল। তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, রুবাব ভাইয়া তো শিখিয়ে দিল, আমি তো রাজি ছিলামই না। কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেসফুল হবে। এতক্ষণে সায়ন বুঝল শুদ্ধ রাগের কারণ। যেখানে ভালোবাসায় শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনোই এসব ছ্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করছিস এটা? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত কিচমিচ করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস ছাড়ল। সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সুরে ডাকলো, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদিস না পাখি, আমরা তোর সাথে আছি না। শীতল বলল, শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। সায়ন বলল, তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দেব, এরপর যা হয় হবে, কেমন? শীতল বলল, কিন্তু। সায়ন বলল, আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। শীতল বলল, সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতেই পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের রন্ধ্রে রন্ধ্রে ছড়াতেই পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও পেলাম না তো। সায়ন বলল, ওই যে বললাম সময়ে কথা বলবে। শীতল বলল, ঠিক আছে, আমি কি তাহলে শুদ্ধ ভাই ফিরলে তাকে সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। সায়ন বলল, তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মনটা ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে, তাই অবস্থা। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতে পারছেও মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এই জন্য রাগ দেখিয়ে চলে গেল। কেন কেন গেল? তাকে মারতে পারত, মেরে তার ভুল ধরিয়ে দিতে পারত, বরাবরের মতো একটু বকতে পারত, ধমকাতে পারত। এতদিন শুদ্ধর মারা বকা ধমকানোর কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এখন কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দু ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারে ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও না আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি, এই ভুল শুধরাতে হবে আমাকে। রূপাপ সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো। সায়ন বলল, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুই কাউকে ভালোবাসিস, যার দেখা পাওয়ার জন্য ছটপট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চোখ খুব প্রিয় একটা মুখী খুঁজে বেড়াবে, তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটাও দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটিবার ভালোবাসি বললে বিতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্তও লাগবে না, এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুভাই।
তাকে রুমে পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগিদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে আবার এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো সবাই আছে, শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেহেরিতে আবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের রেশ মাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার ব্যালকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালোই লাগছে। আচ্ছা, সদ্য ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকার কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক দিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাকে সবার ঘুম ভেঙে যেতে পারে। সে দৌড়ে নিচে গেল, কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুদ্ধ দরজা খুলে শীতলকেই আগে দেখতে পেল। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকেই তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ বা না কিছুই বলল না। উপরে উঠতে গেলে শীতল আবার পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধের পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পিছনে ফিরে তাকালে দেখতে পেত অপরাধবোধে কাতর হওয়া এক মানবিনীকে, যে অশ্রু ভেজা চোখে তারই দিকে তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পাস্ট ইন করতেই ইনকারেক্ট পাস্ট দেখালো। একবার, দুইবার, তিনবার করে একই পাস দিলে বারবার ইনকারেক্ট পাস দেখালো। অবাক হলো। চতুর্থবার পাস দিলে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্ট শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার ফার্স্ট দেওয়ার মাত্রই দরজা খুলে যেত। তবে কি ফার্স্ট বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পাসওয়ার্ড বদলে দিল কেন? তাকে রুমে ঢুকতে দেবে না তাই? ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোনে হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাস ইন করার কারেন্টের শক লেগে পাস ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসা থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসল। শখ খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল মেরে ছুড়ল। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজের সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে, মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি তবে আমার নামও সোয়াইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় 3:45। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন 3 চৌধুরী গিন্নি। 3 যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমের মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারেরই উঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাত ও শাওয়ান চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। যেসব পাহাড়ে নবী ও সাহারি কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দু ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি, তাই সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। শাওয়ান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশি হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচুর সাথে। আবদার করলো একসাথে ইফতার করলো। শাহাদাত চৌধুরী আদরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর 3 ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সিদারা বললেন বাকিদের ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবার খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়ের কথা শুনে দোতলা দিয়ে স্বর্ণকে ডাকলো। তারপর ঘুম কাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে তারপর ডাকলো শুদ্ধ আর সায়নকে।
নয়তো দেখা যেত পাঁজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমেই ঘুমিয়েছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে উঠে বসেছিল ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভোঁতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখ মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ পুরুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে বসলো রুবাব। সেই রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়েও হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য ও সৃজনের চোখে এখনো ঘুম, তারা এখনো ঢলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা রাখবে, এবার সব রোজা করবে। গতকাল ছোট ছিল তাই করতে পারেনি, এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। পেটে শুধু ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ খোলার কথা নয়। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। শীতলের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল। সায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য ও সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদের বসে পড়ার তাগিদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য। টুকটাক কথাবার্তাও হচ্ছে। সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে নিচ্ছে। এর পরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে একথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধের দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে, ছোট ছোট লোকমা তুলে খাইছে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরো জেন্টেলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায়ই নেই মনে কি চলছে। শুদ্ধ বা পাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজরকাড়া 3জন সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জি মতো যত সংখ্যা পারে বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেই সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামনে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন। ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। কিন্তু উনি খুব ভালো করেই জানেন শুদ্ধ কানে একথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথাই খই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতেই হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে। অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে উনি কথাগুলো গুছিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিয়ে সবাইকে বুঝালেন উনি বিশেষ কিছু বলবেন। সবাই ওনার দিকে তাকালে উনি বলতে শুরু করলেন, সায়ন, শুদ্ধ, রুবাব, 3জনকেই বলছি, যথেষ্ট বড় হয়েছ। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না, বিয়ে করতেই হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলে থামলেন উনি। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু অংশ শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন, আহানা ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলবো। এরপর সায়নের, একে একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নের উদ্দেশ্যে বললেন তিনি। সায়ন একে মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো। তারপর বলল, সায়ন বলল সামনেই নির্বাচন। সারাফাত চৌধুরী বললেন তো? সায়ন বলল তো বিয়ে টিয়ে বাদ। সারাফাত চৌধুরী বললেন আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। সায়ন বলল ভালো করেছো, এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব বিষম খেলো। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল,
বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের দেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের বিয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? সায়ন বলল, কেউ কিছু বললে সেই কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটেই বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সেই খেলার এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে কুত পারবে। শাওয়ান চৌধুরী গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে।